খবর, কম সময়ে সব খবর একসাথে। খবরটা খুব বড় করে বলবো না, কিন্তু যতখানি বলবো তাতে করে আপনি জেনে যেতে পারবেন আজ কোথায় কি হলো। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি শাওন দত্ত। গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। যাত্রাবাড়ির আইডেল স্কুলের সামনে থেকে শুরু হয়ে এই কর্মসূচি শেষ হয় শ্যামপুরে গিয়ে। ঢাকায় বিএনপির 4টি গণপদযাত্রার আজ ছিল দ্বিতীয়টি। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পদযাত্রা শুরুর আগে তিনি বলেন, এই পদযাত্রা গণতন্ত্র ও সভ্যতার জয়যাত্রা। শান্তিপূর্ণ এই কর্মসূচিকে দুর্বলতা না ভাবার আহ্বান জানান মির্জা ফখরুল। হুঁশিয়ারি দিয়ে বলেন, বাধা দিলে প্রতিরোধ গড়ে উঠবে। মির্জা ফখরুল আরও বলেন, ১/১১ সময় কারা দেশ ছেড়ে পালিয়েছিল সেটা জনগণ জানে। সে সময় শুধুমাত্র খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। এই দেশের মানুষ উপর যে অত্যাচার করেছেন, সেই অত্যাচারে এই দেশের মানুষ এখন এমন দেয়ালে পিঠ থেকে গেছে, আপনাদের আর কোন রাস্তা খুঁজে পাবেন না। সময় আছে, আমাদের যে দাবি 10 দফা, এই দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন, সংসদ বাতিল করুন। বিক্ষোভ থেকে বিএনপি নীরব কর্মসূচিতে এসেছে। পথ হারিয়ে দলটি এখন পদযাত্রা শুরু করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এই মন্তব্য করেন। বলেন, আন্দোলনের মরণযাত্রা শুরু করেছে বিএনপি। গোপনে তারা ঠিকই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংসদ থেকে বিএনপির পদত্যাগ ভুল সিদ্ধান্ত। এ সময় এলাকাভিত্তিক কর্মসূচি ঘোষণা করতে মহানগর আওয়ামী লীগকে নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি নিজেই ভাঙনের মুখে পড়বে, যার সুর এখনই শোনা যাচ্ছে। পদযাত্রা বা মৌনযাত্রা করে বিএনপি সরকারের পতন ঘটাতে পারবে না, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। বলেন, 2013-2018 সালে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গিয়েও তারা সরকারকে পদচ্যুত করতে পারেনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষি পণ্য রপ্তানি এক বৈঠকের শুরুতে তিনি এই মন্তব্য করেন। বলেন, 2015 সালে একটানা 90 দিন জ্বালাও পোড়াও করে বিএনপি মানুষ হত্যা করেছে। তখন তারা বলেছিল ক্ষমতায় না বসে ঘরে ফিরবে না তারা, কিন্তু তাদের পরিণতি হয়েছিল জেল। ব্যবসায় দুর্নীতি ও হয়রানি নিয়ে সিপিডির বক্তব্য প্রসঙ্গে ডক্টর রাজ্জাক বলেন, দুর্নীতি আন্ডার ডেভেলপমেন্ট দেশ থেকে একেবারে মুক্ত করা সম্ভব হয় না। দেশে দুর্নীতি কম দাবি করে তিনি বলেন, সিপিডি এখন রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তারা ধোয়া তুলসী পাতা বা নিরপেক্ষ নয়। একটা দলকে ক্ষমতায় আনতে চাচ্ছে তারা। বলেন, সিপিডি বক্তব্যের সমর্থনে তথ্য প্রমাণ না দিলে এই নিয়ে ভুগতে হবে তাদের। পদযাত্রা করে কি করবে তারা? সরকারের পতন কি? এটা তো নিরপেক্ষ সরকারের। সে নিরপেক্ষ সরকারের আওতায় যে সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে তার নিশ্চয়তা কোথায়? সিবিডি একটা রাজনৈতিক লক্ষ্য নিয়ে আগাচ্ছে এবং একটা রাজনৈতিক শক্তিকে তারা ক্ষমতায় আনতে চাচ্ছে, বা তাদের অংশীদার তারা অনেকটা। সিবিডির সাথে যারা কাজ করে তারা অনেকটাই তাদের অংশীদার। আগের মতো বিএনপি যদি সারা দেশে জ্বালাও পোড়াও সহিংসতা করে, তাহলে তাদের সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি অভিযোগ করে বলেন, যতদিন বিএনপি থাকবে ততদিন বাংলাদেশের মানুষ জঙ্গিবাদের শঙ্কায় থাকবে। সকালে রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, বিএনপি আবারও দেশ বিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। যুবলীগের নেতাকর্মীদের বিএনপির এই ষড়যন্ত্র মোকাবেলা করতে রাজপথে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যুবলীগ নেতারা বলেন, বিএনপি জামায়াতের কর্মসূচি মানে জ্বালাও পোড়াও আর অগ্নিসন্ত্রাস। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকাতে এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে দাবি যুবলীগ নেতাদের। শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশে বিএনপি জামাত দেশ বিরোধী শক্তি যদি আবার সেই 2014-15 নয় পেট্রোল বোমা হামলা করে মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করে মানুষ হত্যা করে
তাহলে তাদের সেই হাত ভেঙে চুরমার করে দেবো আমরা। আওয়ামী লীগের প্রতি জনগণের যে সমর্থন আছে তা রাজশাহীর জনসভাতে প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটি সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন। সাক্ষাতে প্রেস ক্লাবের নেতারা ২১ তলা মিডিয়া কমপ্লেক্স তৈরিতে সহায়তার জন্য তথ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির সমাবেশের চেয়ে ১২ গুণ বড় হয়েছে আওয়ামী লীগের এই সমাবেশ। তিনি আরও বলেন, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে বিএনপি আগুন সন্ত্রাস চালানোর পরও তারা যে ঘুরে বেড়ায় সেটাই আশ্চর্যের। বিএনপির সমাবেশের সাথে যদি মেলানো হয় আসলে কত গুণ বড় সেটা অনুমান করা কঠিন, তবে কমপক্ষে ১২-১৪ গুণ বড় তো বটেই, এবং এটি অভাবনীয়, আমাদের ধারণার বাইরে সমাবেশটি হয়েছে। পুরো শহর জুড়ে যে আপনার মানুষের মধ্যে উদ্দীপনা এবং এই সমাবেশে যাওয়ার জন্য আগ্রহ আমি দেখেছি শুরু থেকে, সেটি অভাবনীয়। স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ নিখোঁজ নাকি আত্মগোপনে, এই নিয়ে জোর আলোচনা চলছে ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী এলাকায়। পরিবারের দাবি তিনি নিখোঁজ, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে যেখানে শোনা যায় আসিফের স্ত্রী মেহেরুন্নেসা তার স্বামীকে পালিয়ে যেতে নির্দেশনা দিচ্ছেন কেয়ারটেকারকে। ক্ষমতাসীন নেতারা বলছেন, উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন ষড়যন্ত্র। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচন করায় গত ১৭ জানুয়ারি আবু আসিফ আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়। আসিফ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। আমি এখন পর্যন্ত খোঁজাখুঁজি করে যেটা জানতে পারলাম উনি কোথায় আছে, কিভাবে আছে, ভাই আমি জানি না। এখানে পুলিশ না কে আমি জানি না, ওনারা আপনার ছবি তুলছে, ভিডিও করছে। তো এখানে আসলে আমি নিজেও আতঙ্কিত, পাশাপাশি আমার কর্মীরাও আতঙ্কিত। আর আমরা তো এই বিষয়ে আসলে কিছু জানি না, কারণ তাদের বাড়ির আশেপাশে তো আমাদের লোক থাকার দূরে কথা, আমরা তো চিন্তাই করি না যে তারা কি কোথায় কে কি করতেছে, এটা আমাদের খোঁজ খবর নেওয়ার কোনো বিষয় না। কেউ অবহিত করে নেই, ইভেন আমাকে না, রিটার্নিং অফিসারের সাথে আমার তো সার্বক্ষণিক যোগাযোগ, তাকেও তো কেউ বলেনি। নিজে আত্মগোপন করছে, এটা পুলিশের ধারণা। সকল ষড়যন্ত্রের মধ্যে দিয়েই এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই আসিফ আহমেদের এই বর্তমান নাটক। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে যে দেশের উন্নতি হয় তা আজ প্রতিষ্ঠিত। সেজন্যই দেশ আজ স্যাটেলাইট যুগে প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, শুধু ঢাকা নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। ২০০৯ থেকে গেল ১৪ বছরে বেশ কয়েকটি মেগা প্রকল্পের কাজ শেষ হয়েছে, আরও কয়েকটি কাজে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বশীলতার সঙ্গে দেশ পরিচালনা করছে সরকার। বিশ্ব পরিস্থিতির কারণে জ্বালানি সংকট চলছে, তাই বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ফিলিস্তিনিদের যত্রতত্র গুলি ছুড়তে বা হত্যা করতে পারবেন বেসামরিক ইসরায়েলিরা। রোববার মন্ত্রিসভার বৈঠকে এই ব্যাপারে সবুজ সংকেত দিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জানান, খুব শিগগির অবৈধভাবে রাখা ব্যক্তিগত অস্ত্রের অনুমতি দেবে সরকার। লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াও সেক্ষেত্রে শিথিল করা হবে। স্বল্পতম সময়ে আগ্নেয়াস্ত্রের জন্য আবেদনকারী ইহুদিরা পাবেন ছাড়পত্র। একই দিন ফিলিস্তিনিদের জন্য শাস্তিমূলক একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করে নেতানিয়াহু সরকার। জানায়, দখলকৃত পশ্চিম তীরে বাড়ানো হবে উচ্ছেদ অভিযান। সেসব জায়গায় শিগগিরই গড়ে তোলা হবে ইহুদি বসতি। এরই মধ্যে সিনাগগের বাইরে হামলা চালানো ১৩ বছরের কিশোরের বাড়ি সিলগালা করা হয়েছে। সোমবারের মধ্যে সেটি গুড়িয়ে দেওয়া হবে ধুলোয়। তার পরিবার এবং উস্কানিদাতাদের সামাজিক সুরক্ষা পাবার অধিকারও বাতিল করেছে ইসরায়েল। গেল শুক্রবারের হামলায় প্রাণ গেছে ৭ ইহুদির। ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলার মাধ্যমে বন্ধ করা যাবে না পারমাণবিক কর্মসূচি।
রোববার শত্রুদের স্পষ্ট হুঁশিয়ারি দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন হুসেইন আমির আবদুল্লাহি। জানান, যে কোনো নাশকতা ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি রেখেছে নিরাপত্তা বাহিনী। শত্রুদের দেয়া হবে মোক্ষম জবাব, দেন এই হুমকিও। শনিবার মধ্যরাতে দেশটির ইস্পাহান শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয় 3টি মিসাইল। শনাক্তের পর মধ্য আকাশে সেগুলোর বিস্ফোরণ ঘটায় ইরানের নিরাপত্তা বহর। কোনো প্রাণহানির তথ্য জানা যায়নি, তবে সেনাঘাঁটির একটি ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি, তবে চিরশত্রু ইসরায়েলকে দোষারোপ করছে ইরান। দেশটির পরমাণু কর্মসূচি ঘিরে সম্প্রতি বেড়েছে টানাপোড়েন। কাপুরুষের মতো ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। অবশ্য মুহূর্তেই নস্যাৎ করা হয় নাশকতার চেষ্টা। শত্রুদের আবারও বলছি, এসব হুমকি পরমাণু কর্মসূচিতে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না, বরং ইরানি বিজ্ঞানীরা অর্জন করবেন কাঙ্ক্ষিত লক্ষ্য। পাকিস্তানের পেশোয়ার মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। সোমবারের এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক। কর্তৃপক্ষ জানায়, জোহরের নামাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় মসজিদে এই হামলার পর একটি অংশ ধসে পড়ে। হতাহতদের বেশিরভাগই পুলিশের সদস্য। হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি, তবে ধারণা করা হচ্ছে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তানের সাথে জড়িত। বিদ্বেষ ও ইসলাম ভীতির বিরুদ্ধে কথা বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ধরনের মূল্যবোধের তীব্র নিন্দা জানান তিনি। রোববার কুইবেকে ইসলামিক কালচারাল সেন্টার আয়োজিত এক স্মরণ সভায় যোগ দেন ট্রুডো। 2017 সালে প্রদেশটির মসজিদে বন্দুক হামলায় 6 মুসল্লি নিহতের ঘটনার বার্ষিকী উপলক্ষে ছিল এই আয়োজন। উদারতা ও পরস্পরকে সম্মানের চর্চার উপর গুরুত্ব দেন তিনি। ম্যাস শুটিংয়ের ঘটনায় বিরল কানাডায়। দেশটির অস্ত্র আইনেও রয়েছে বেশ কড়াকড়ি। এরপরও 2017 সালে কুইবেকের মসজিদটিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায় ইসলাম বিদেশি উগ্রবাদী আলেকজান্ডার পেশনেট। মৃত্যু হয় 6 মুসল্লির। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেন ট্রুডো। বর্তমানে সাজা ভোগ করছে হামলাকারী। নিজেদের বিশ্বাস ও সংস্কৃতির কারণে টার্গেট হয়েছিলেন মানুষগুলো। বিদ্বেষ ও ইসলামোফোবিয়ার কারণে হয়েছিল হামলা। কানাডা উদারতা ও সম্মানের জায়গা, আর এই মূল্যবোধগুলো চর্চার বিষয়ে প্রতিদিনই নিজেদের কাছে অঙ্গীকার করা উচিত। সবার সম্মিলিত চেষ্টা ছাড়া সম্ভব নয়। একে অপরের পাশে থাকতে হবে, পরস্পরকে জানতে হবে। আগামী জুনে শুরু হতে যাওয়া সাব চ্যাম্পিয়নশিপের ভেন্যু হিসেবে নির্বাহী কার্যালয়ে আবেদন জমা দিয়েছে নেপাল। প্রথমে বাংলাদেশ ও ভারতের নাম শোনা গেলেও আবেদনপত্র জমা দেয়নি তারা। রোববার আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। শুধুমাত্র নেপাল সাফ আয়োজনে আগ্রহ দেখানোর ফলে একরকম তারাই এগিয়ে আগামী সাফের আয়োজক হওয়ার দৌড়ে। তবে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অপেক্ষায় আছেন নির্বাহী কমিটির সিদ্ধান্তের জন্য। ফেব্রুয়ারির মাঝামাঝিতে এই নিয়ে অনলাইন সভা আয়োজিত হবে। সেখানে আলোচনার পরই জানা যাবে কে হতে যাচ্ছে আগামী সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক। আগামী মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিবের সাথে অমীমাংসিত ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই তথ্য জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তের শূন্যরেখা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিচ্ছে বলেও জানান তিনি। এদিকে 26 ফেব্রুয়ারি দুদিনের সফরে ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালুর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তারা 9টি দেশকে, যারা G20 সদস্য না, পৃথিবীর জুড়ে 9টি দেশ, এর মধ্যে আমরা সাউথ এশিয়াতে একমাত্র আমাদের তারা সম্মান দিয়েছে। ওদের পররাষ্ট্র সচিব আসবেন, এসে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ করব। সারা ল্যাটিন আমেরিকার যত ইন্টেলেকচুয়াল আছেন তাদের জড়ো করে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে সে জয়গান গায়। ঠাকুরগাঁও 3-0 আসনের উপনির্বাচন উপলক্ষে ইভিএম প্রদর্শন ও ভোটার শিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী এলাকার মোট 54টি কেন্দ্রে স্থানীয় ভোটাররা উপস্থিত হয়ে মক ভোটিংয়ে অংশ নেন। তবে এই শিক্ষণ কার্যক্রমে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। বিএনপির এমপি জাহিদুর রহমান পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। উপনির্বাচনের ভোট গ্রহণ 1 ফেব্রুয়ারি। নির্বাচনে 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিজিটাল বাংলাদেশ আর ডিজিটাল ব্যবস্থা আসলেই প্রশংসনীয়। ভোট দিয়ে আমাদের অনেক স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে আগের তুলনায়। যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে যথেষ্ট ভালোভাবে তারা ভোট দিতে পারছে এবং এখানে কারচুপির কোনো সুযোগ থাকছে না।
চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনের ১১টি নির্বাচনী অফিস ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার রাতে শহরের বাতেনখার মোড়ের প্রধান নির্বাচনী অফিস, হাজিপাড়া, উদয়ন মোড়, রেলগেট এলাকার অফিস সহ ১১টি নির্বাচনী প্রচার অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। স্থানীয়রা জানায় প্রায় ২০ জনের একটি দুর্বৃত্ত দল মোটরসাইকেলে এসে এই হামলা চালায়। খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা খান বাতেনখার মোড়ের অফিসটি পরিদর্শন করেন। সাবেক জেলা যুবলীগ সভাপতি সামিউল হক লিটনের দাবি, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা এই ঘটনা ঘটিয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সীমান্তে সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল AKM নাজমুল হাসান। সকালে দায়িত্ব নেয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে যমুনা টেলিভিশনকে এসব কথা বলেন বিজিবি প্রধান। এর আগে সোমবার সকালে ২৪তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান সীমান্ত রক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক। সীমান্তে যদি অরক্ষিত কোনো জায়গা থেকে থাকে, অবশ্যই সেখানে আমি মহাপরিচালক হিসাবে আমার দেশের অখণ্ডতা রক্ষার স্বার্থে এটা অবশ্যই প্রায়োরিটি দিয়ে আমি কাজ করব। বাইরে থেকে মাদক এসে আমাদের পরবর্তী প্রজন্মকে নষ্ট করে দিবে, এটা আমরা কখনোই চাই না। এবং আমরা বিজিবি আমরা চাই, মহাপরিচালক হিসাবে আমি চাইবো যে ইতিপূর্বে যে ব্যবস্থা নেওয়া হয়েছে এটাকে আরও কীভাবে, এটাকে জিরো টলারেন্সের মধ্যে রেখে আমরা কিভাবে একে শূন্য কোঠায় নিয়ে আসতে পারি, সেই চেষ্টা আমাদের সবসময় অব্যাহত থাকবে। চট্টগ্রামে নগর ভবনে ঢুকে প্রকল্প পরিচালককে মারধর ও ভাঙচুরের ঘটনায় ৪ ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে একজন মহানগর ছাত্রলীগের সাবেক নেতা। থানায় মামলার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করা হয় তাদের। তবে হামলাকারী ৭ থেকে ১০ জন এখনও ধরা পড়েনি। এদিকে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের ১৬ শহর এলাকায় মানববন্ধন করেন এলজিইডির প্রকৌশলী, কর্মকর্তা এবং কর্মচারীরা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় উন্নয়ন প্রকল্পের টেন্ডারে কাজ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে রোববার বিকালে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানের অফিসে ঢুকে তাকে মারধর এবং কক্ষ ভাঙচুর করেন ১৫ থেকে ২০ জন ঠিকাদার। আমরা সেই দুষ্কৃতিকারী যারা দুর্বৃত্ত, তাদের কঠোর শাস্তির আবেদন জানাচ্ছি। জনাব মোহাম্মদ গোলাম ইয়াজদানের উপর বর্বরিত হামলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি এবং পাশাপাশি দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা রাত্রেই যার নামীয় ৩ জনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই, আরেকজন সন্দেহভাজন হিসেবে আটক আছে, মোট ৪ জন। মূল শাহাবুদ্দিনের নাম বলা হচ্ছে মূল আসামি হিসেবে, তাকে আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। কেউ কেউ এটা আমাদের কাছে তথ্য দিচ্ছে এরকম সে সংগঠনের সাথে জড়িত থাকতে পারে। রোজায় ফলের বাজার স্থিতিশীল রাখতে বন্দরে দ্রুত পণ্য খালাসের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। বলেন এবারও ৪০,০০০ টন ফল আমদানি করছে বাংলাদেশ ফল আমদানিকারক অ্যাসোসিয়েশন। এই নিয়ে সকালে আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে দ্রুত পণ্য খালাসের বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস দেন সংস্থাটির মহাপরিচালক। ব্যবসায়ী নেতারা বলেন, মৌসুমি ব্যবসায়ীদের কারণে আসল ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে না। কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাব বলছে, বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে দেশীয় ফলের ব্যবহার কমছে, চাপ বাড়ছে আমদানিকৃত ফলে। আসন্ন রমজানে ফলের বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা ভোক্তাদের। রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ও চিকিৎসকের ভুলে গালফ এয়ারের পাইলট ও মার্কিন নাগরিক ইউসুফ আল হিন্দের মৃত্যুর অভিযোগ করেছে তার পরিবার। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ইউসুফ আল হিন্দের বোন ইল হিন্দি বলেন, গত ১৪ ডিসেম্বর মোহাম্মদ ইউসুফ আল হিন্দ ঢাকার একটি হোটেল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। ইমিগ্রেশনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ইল হিন্দির অভিযোগ, ১.৫ ঘন্টা পর এনজিওগ্রাম করতে তাকে ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়। এনজিওগ্রাম শেষে দেখা যায় তার হার্টের ৯৯% ব্লক হয়ে গেছে। তারও ঘণ্টাখানেক পর আরেক দফায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ইউসুফ আল হিন্দ। এই ঘটনায় ৩ চিকিৎসকের বিরুদ্ধে বিচার দাবি করেন তিনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গাফিলতির বিষয়টি অস্বীকার করেছে। Mostly, I am looking to press criminal charges against
that whoever was on that shift at staff that neglected to call a cardiologist, on the person that did not call operated or did the procedure in the emergency room, and on the doctor that operated on him at the finals. ডকুমেন্টরি আছে তাকে দেওয়া হয়েছে। আজকে শুনি যে এখানে কনসেন্ট্রেশন মানে এখানে একটা নিশ্চিত যেতে কথা বলছে, বাট আমরা আমাদের মেডিকেল সাইড থেকে যেটা জানলাম তাতে ট্রিটমেন্ট হয়েছে, বাট এর পরে যে ট্রিটমেন্টের ধাপগুলো এটা তো প্রোটোকল মেনটেন করে করা হচ্ছে, এবং যেহেতু দুটার অর্থ গোয়িং ফর দেশীয় প্রোটোকল মেনটেন করেই পুরোটা জিনিস আগানো হয়েছে। মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনের বিরুদ্ধে 400 পৃষ্ঠার ব্যাখ্যা দেওয়ার পরও ঠেকানো যায়নি আদানি গ্রুপের দরপতন। 3 দিনে $6,000 কোটি বেশি লোকসান হয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানটির। বিশ্বজুড়ে অব্যাহত আছে আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানির মূল্য হ্রাস। হিন্ডেনবার্গের প্রতিবেদনের পর আদানি গ্রুপের 7টি তালিকাভুক্ত কোম্পানির বাজার মূলধন কমেছে প্রায় $4,800 কোটি। এর ফলে শঙ্কিত আদানি গ্রুপের এসব প্রতিষ্ঠানের এফপিও ইস্যুকারীরা। এর মধ্যে এফপিওর দাম কমেছে প্রায় 20%। নতুন করে 4.5 কোটি শেয়ার ছাড়া হলেও বিনিয়োগকারীরা ইস্যু করেছেন মাত্র 4.5 লাখ শেয়ার। সব মিলিয়ে $6,600 কোটি লোকসানে পড়েছে বহুজাতিক প্রতিষ্ঠানটি। গেল সপ্তাহে আদানি গ্রুপের প্রতারণা আর কর ফাঁকি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে হিন্ডেনবার্গ। এরপর থেকে এই গ্রুপটি শেয়ারের দর ধস নামে। 1 লাফে 7ম ধনীর তালিকায় নেমে আসেন গৌতম আদানি। তীব্র ঠান্ডায় বিপর্যস্ত আফগানিস্তান। গত এক সপ্তাহে 88 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। চলতি শীতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো 166 জনে। গত 15 বছরের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা দেখছে দেশটি, যা নেমে এসেছে -33°C। এক মাসের মধ্যে 70,000 গবাদি পশুর মৃত্যু হয়েছে ঠান্ডায়। এক মাসের বেশি সময় ধরে চলা বৈরী আবহাওয়ায় চরম দুর্ভোগে জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েক হাজার বাড়িঘর, স্থাপনা। তীব্র শীতে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। শৈত্যপ্রবাহ আরও কিছুদিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ভারী তুষারপাতে রাস্তাঘাট ঢেকে যাওয়ায় ব্যাহত হচ্ছে ত্রাণ কার্যক্রম। তাই দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকটও। আলবেনিয়ার পাখির অভয়ারণ্যের কাছে বিমানবন্দর তৈরির সিদ্ধান্তের বিরোধিতায় বিক্ষোভে নেমেছে পরিবেশবাদীরা। অভিযোগ, পাখিদের অভয়ারণ্য থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই বানানো হচ্ছে বিমানবন্দর। অ্যাড্রিয়াটিক সাগরের কাছাকাছি একটি হ্রদকে ঘিরে দীর্ঘদিন ধরেই আবাস গড়েছে হাজারো পাখি। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক বাসস্থান নষ্ট হলে হুমকির মুখে পড়বে 200 প্রজাতির পাখির অস্তিত্ব, যার মধ্যে আছে ফ্লেমিং ও পেলিকান। তাছাড়া ইউরোপ ও আফ্রিকার পাখিরা শীতের মৌসুমে অন্য দেশে পানি জমানোর আগে বিশ্রাম নেয় এখানে। প্রশাসনের দাবি, পর্যটকদের আকৃষ্ট করতেই নেওয়া হয়েছে নতুন প্রকল্পের উদ্যোগ। হকি বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো জার্মানি। নির্ধারিত সময়ে খেলা 3-3 গোলের সমতায় শেষ হয়। টাইব্রেকারে 5-4 গোলের জয় নিশ্চিত করে জার্মান। দারুণ পারফরমেন্সে এবারও ফাইনাল নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলজিয়াম। ম্যাচের 9 মিনিটের মাথায় এগিয়েও যায় তারা। পরের মিনিটেই আরেকটি গোলে চালকের আসনে ছিল বেলজিয়ামই, কিন্তু 28 মিনিটের মাথায় ভেলেন নিকোলসের গোলে ম্যাচে ফেরে জার্মানরা। 40 মিনিটে গনসালো পেলাতের গোলে ম্যাচে আসে সমতা, আর 47 মিনিটে গ্রামবুশের গোলে ম্যাচের আধিপত্য চলে যায় জার্মানদের হাতে। ম্যাচের 2 মিনিট বাকি থাকতে গোল করে বেলজিয়াম ফিরে সমতায়, কিন্তু টাইব্রেকারে বাজিমাত করে তৃতীয়বারের মতো হকির বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান 100 জন বর্ষসেরা ফুটবলারের নাম প্রকাশ করেছে, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ছাড়িয়ে গেছে ব্রাজিল। প্রতি বছর মাঠের খেলার ভিত্তিতে শীর্ষ 100 ফুটবলারের তালিকা তৈরি করে দ্য গার্ডিয়ান। এবছর 206 জনের একটি নির্বাচিত প্যানেলের সিদ্ধান্তে 100 জন ফুটবলার বাছাই করা হয়। ব্রাজিলের 14 জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন এই তালিকায়। অপরদিকে আর্জেন্টিনার খেলোয়াড় সংখ্যা 11 জন। এই তালিকার শীর্ষে জায়গা নিয়েছে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি, 2 আছেন কিলিয়ান এমবাপ্পে, বিশ্বকাপ না খেলেও 3 আছেন কারিম বেনজেমা ও 4 আর্লিং হাল্যান্ড। 5 জায়গা পেয়েছে লুকা মডরিচ। সেরা 10-এর মধ্যে ব্রাজিলের একমাত্র প্রতিনিধিত্ব করছেন ভিনিসিয়াস জুনিয়র। এদিকে ব্রাজিলের পোস্টার বয় নেইমারের অবস্থান 12 নম্বরে।
নতুন শিক্ষা পাঠ্যক্রমে কোনো ভুলভ্রান্তি থাকলে তা সংশোধন করা হবে, তবে এই নিয়ে অপপ্রচার চলছে। রাজশাহীতে এমনটা বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের মাঝে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করেনি, করবেও না। পাঠ্যপুস্তকে কোনো কিছু নিয়ে আপত্তি বা অস্বস্তি থাকলে তা খতিয়ে দেখা হবে। অনুষ্ঠানে 1993 থেকে 2019 শিক্ষাবর্ষের মোট 103 জন মেধাবী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। কোথাও যদি তথ্যগত ভুল থাকে কিংবা কোনো ভাষাগত কোনো ভুল থাকে, সেগুলোর সঙ্গেই সেগুলোকে আমরা সংশোধন করেও দিচ্ছি। আরও যদি কোনো চিহ্নিত হয় আমরা সঙ্গে সেই ভুল সংশোধন করে দেব। কিন্তু একটা ব্যাপক অপপ্রচার চলছে, মিথ্যাচার চলছে, যেগুলো বইয়ে নেই সেটা আছে বলে অপপ্রচার চালানো হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিদের ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানোর বিষয়ে কমিটি গঠনের মাধ্যমে নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী কায়সার কামালের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। একই সঙ্গে জানাজায় অংশ নেওয়ার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজম ও শরীদপুরের ছাত্রদল নেতা সেলিম রেজাকে ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানোর পদক্ষেপ কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে ওই রুলে। এর পাশাপাশি জানাজা নামাজের সময় ডান্ডাবেড়ি ও হাতকড়া পরানোর কারণে মানসিক ও শারীরিকভাবে হয়রানির শিকার আলী আজম ও সেলিম রেজাকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না সেই ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে। তাদের এই অ্যাকশনসটা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং তাদেরকে কেন যথাযথ কম্পেনসেশন অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া হবে না এই মর্মে রুল জারি করেছেন। পাশাপাশি এই ডান্ডাবেড়ি পরানোর জন্য একটা সুনির্দিষ্ট গাইডলাইন বা নীতিমালা কেন প্রণয়ন করা হবে না একটা হাই প্রোফাইল কমিটি দিয়ে সেই ব্যাপারে রুল ইস্যু করেছেন। কাতারে বিশ্বকাপ ফুটবলের জন্য স্টেডিয়াম নির্মাণের সময় যেসব বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করে তা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই তালিকা প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এই আদেশ দেন। বাংলাদেশের 450 শ্রমিকের যদি মৃত্যু হয়ে থাকে তাহলে কেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এর আগে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মানবেতর পরিস্থিতিতে কাজ করতে গিয়ে বাংলাদেশের অন্তত 450 শ্রমিকের মৃত্যু হয়েছে দাবি করে ওই শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। তারা তালিকাটা বাংলাদেশে এটা তো কতজন ওয়ার্কার কাজ করেছে, কতজন ডেড বডি হিসেবে ফিরে আসছে, এটা তো বাংলাদেশেই দিতে পারে, এটা তো কাতারের দেওয়ার দরকার নেই। আর কাতার কেন বাংলাদেশের অথরিটিকে করতে হবে? কাতার ইন দ্য ফার্স্ট প্লেস হ্যাজ বিন ডিনাইং 3 জনের বেশি মারা যায় নাই। আর করাপ্ট ফিফা এক্সিকিউটিভসরা তারা কোনো সময় কিছু স্বীকার করবে না, বিকজ দে হ্যাভ টু সেভ দেয়ার ওন স্কিন। গত 26 জানুয়ারি যমুনা টেলিভিশনে রাজধানীতে এক রুমের স্কুল 50 বছরেও নেই উন্নতি শিরোনামে প্রচারিত সংবাদটি দেখে বিস্ময় প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। এক বিবৃতিতে নারিন্দা মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে যেসব বাধা আছে সেসব নিয়ে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণে কমিশনকে অবহিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে। এছাড়া আদেশের অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানোর ব্যাপারেও জানানো হয়েছে। পার্বত্য চট্টগ্রামে সীমান্ত সড়ক প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দুর্গম সাইচাল আর্মি ক্যাম্পে দুমদুম্মা এলাকায় সীমান্ত সড়কের প্রকল্প পরিদর্শন করেন তিনি। সেই সাথে কাজের অগ্রগতি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন। সেনাপ্রধান জানান, এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে এই বর্ডার রোড ভূমিকা রাখবে। পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের অংশ হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সীমান্ত সড়ক নির্মাণ শীর্ষক প্রকল্প হাতে নেয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ধরা হয়েছে 2018 থেকে 2024 সালের জুন পর্যন্ত। অনেকগুলোই আমাদের ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট করছে, তার ভিতর অন্যতম হলো আমাদের এই বর্ডার রোড। কতটুকু অগ্রগতি হয়েছে সেটা পরিদর্শন করতে
আমি পরিদর্শন শেষে যথেষ্ট খুশি। যেভাবে আমরা আগাচ্ছি, আমাদের যে টার্গেট, যে সময় দেয়া হয়েছে, তার ভিতরে কাজের গুণগত মান ঠিক রেখে আমরা কাজ সম্পন্ন করতে পারব। দেশের জনপ্রিয় পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম চট্টগ্রামের ফয়েজ লেকে প্রথমবারের মতো চালু হয়েছে বেস ক্যাম্প। আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্প উদ্বোধনের পর ঘুরে দেখেন অতিথিরা। ৩৩৬ একর আয়তনের ফয়েজ লেক কমপ্লেক্সে এই বেস ক্যাম্প বাড়তি মাত্রা যুক্ত করবে বলে জানান তারা, যেখানে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধির জন্য থাকছে নানা ইভেন্ট, অ্যাডভেঞ্চার ট্যুরিজমের বিকাশ এবং সবাইকে সুস্থ বিনোদন দিতেই এই উদ্যোগ বলে জানান পরিচালনাকারী প্রতিষ্ঠান কনকর্ডের কর্মকর্তারা। বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০তম ব্যাচের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বন্ধু মিলন মেলা। এই উপলক্ষে ক্যাম্পাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকালে বর্ণিল শোভাযাত্রার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরুর পর দিনভর চলে আলোচনা সভা, স্মৃতিচারণ, শ্রেণীকক্ষ পরিদর্শন, আনন্দ আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বেনু কুমার দে সহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন। মাদারীপুর উৎসব উপলক্ষে জেলায় চলছে চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী। পৌর অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছে। চিত্রশিল্পী কাজী আনোয়ার হোসেন সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই আয়োজন। প্রদর্শনীতে দেশি বিদেশি ২ শতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। এছাড়া ১৫টি চিত্রকর্ম রাখা হয়েছে চিত্রশিল্পী কাজী আনোয়ারের। এমন আয়োজন তৃণমূল সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। ১২ দিন ব্যাপী এই আয়োজন চলবে আগামীকাল পর্যন্ত। আন্তর্জাতিক আর্ট এক্সিবিশন, আমাদের আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট, আমাদের জাতীয় লন টেনিস টুর্নামেন্ট, সাহিত্য সম্মেলন, কবিতা উৎসব, উদ্যোক্তা সম্মেলন সহ আরও অন্যান্য অনেক খেলাধুলার আয়োজন করেছি। আমরা একদিকে যেমন মাদারীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির একটা প্রদর্শন দেখতে পাবো। চীনের চান্দ্রবর্ষ উদযাপনে ফ্রান্সের রাজধানীতে হলো নজরকাড়া প্যারেড। করোনা মহামারীর কারণে গেল ৩ বছর বন্ধ ছিল প্যারিসের এই আয়োজন। তবে উজ্জ্বল এবং ঐতিহ্যবাহী সাজসজ্জায় এবার ফ্রান্সের রাস্তায় নামলেন প্রবাসী জৈনিকরা। সাধারণত চীনের রাশিচক্রের 12টি প্রতীক অনুসারে নির্ধারিত হয় চান্দ্রবর্ষের নাম। সেই অনুসারে 2023 সাল খরগোশের বছর। প্যারেডে চোখ ধাঁধানো ড্রাগন নাচের পাশাপাশি খরগোশেরও ছিল উপস্থিতি। প্রায় 2 সপ্তাহ যাবৎ বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হয় চীনের নববর্ষ। রুশ বিরোধী প্রতিরোধ যুদ্ধে ইউক্রেনকে কোনো ধরনের যুদ্ধবিমান দেবে না জার্মানি। কিয়েভের অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে সাফ জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। ওলাফ শলস বলেন, ইউক্রেনের এই আহ্বান বাড়াবাড়ি। অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্ক সরবরাহের ঘোষণা দেওয়া হলেও কোনো অবস্থাতেই যুদ্ধবিমান দেওয়া হবে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যাতে ইউরোপে ছড়িয়ে পড়তে না পারে তা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি। যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে জার্মানি সহ ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে অত্যাধুনিক সমরাস্ত্র আহ্বান করে ইউক্রেন। এর মধ্যে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান, ট্যাঙ্ক অন্যতম। সবশেষ অত্যাধুনিক লেপার্ড 2 ট্যাঙ্ক পাওয়ার পর সম্প্রতি জার্মানির কাছে যুদ্ধবিমান ও সাবমেরিন চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ভূমধ্যসাগরে প্রাণ হারালেন 4 অভিবাসন প্রার্থী। রোববার এই তথ্য জানালো স্বেচ্ছাসেবী সংগঠন SOS মেডিটারনিয়ান। একই দিন ইতালির 2টি বন্দরে নামেন 3 শতাধিক অভিবাসন প্রার্থী। স্বেচ্ছাসেবী সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্স জানায়, গেল সপ্তাহে তারা উদ্ধার করেছে 237 অভিবাসন প্রার্থীকে। যে দলটিতে রয়েছে 73 জন শিশু, প্রায় সবাই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বাসিন্দা। তাদের লাসপেজিয়া বন্দরে নামানো হয়। একই দিন ভিন্ন একটি জাহাজ থেকে 95 অভিবাসন প্রার্থী নামেন মেরিনা দি কারারা বন্দরে। অভিবাসন ইস্যুতে বেশ কঠোর ইতালির নতুন কট্টর ডানপন্থী সরকার। দেশটির প্রধানমন্ত্রী সাফ জানিয়েছেন, নোঙরের আগে তার প্রশাসনের অনুমতি নিতে হবে উদ্ধারকারী জাহাজগুলোর। বিনা অনুমতিতে পোতাশ্রয়ে ঢুকলে ক্যাপ্টেনকে গুনতে হবে 50,000 ইউরো জরিমানা। জাহাজটিকে 2 মাসের জন্য করা হবে জব্দ। জাতিসংঘের তথ্য অনুসারে চলতি বছরই সমুদ্রযাত্রায় প্রাণ হারিয়েছেন 33 অভিবাসন প্রার্থী।
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত হয়েছেন। সকালে ফুলতলা উপজেলার জামিরা রোডে এই ঘটনা ঘটে। নিহত মিলন ফকিরের বাড়ি উপজেলার আলকা গ্রামে। নিহত মিলন ফকির চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সোর্স হিসেবে কাজ করতেন। তার ভাগ্নে ফারুক একই দলের নেতা। ফারুক কিছুদিন আগে আত্মসমর্পণ করেন। পুলিশ জানায় একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন মিলন। এই সময় অজ্ঞাত দুই ব্যক্তি মোটর সাইকেলে এসে তাকে একাধিক গুলি করে জামিরা ইউনিয়নের দিকে পালিয়ে যায়। তবে কী কারণে এই হত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। শুল্ক সংক্রান্ত নানা ক্ষেত্রে হয়রানির প্রতিবাদে সিআইএনজেএফ অ্যাসোসিয়েশনের ডাকে চলছে 2 দিনের কর্মবিরতি। দেশব্যাপী এই কর্মসূচিতে বন্ধ হয়ে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। বলা হচ্ছে শুল্ক ইস্যুতে সিআইএনজেএফ এজেন্টদের লাইসেন্স নবায়ন বন্ধ রাখা হয়, যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া লাইসেন্স হস্তান্তর করার বিধান না রাখাও মৌলিক অধিকারের পরিপন্থী। 8 দফা দাবিতে চলা এই কর্মসূচি শেষ হবে আগামীকাল। শুল্কায়নের ক্ষেত্রে কর্মকর্তাদের হয়রানির অভিযোগও তুলেছে কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশন। তাদের দাবি হয়রানি বন্ধ হলে দ্রুত পণ্য খালাস করা সম্ভব। আমাদের লাইসেন্সের বিধিমালা 2016 2020 এগুলা প্রত্যাহার করা, যেটাতে আমাদের অধিকার পরিপন্থী। 2020-এর যে আইন মোতাবেক আমি মারা গেলে আমার প্রতিষ্ঠানকেও একই সাথে দাফন করা হচ্ছে। এইচএস কোড যদি ভুলবশত কোনোভাবে যদি আমাদের ভুল হয়, সেই ক্ষেত্রে আমাদের জরিমানা গুনতে হয় 4 গুণের মতো। ব্যাংক কর্মকর্তা এইচএস কোড সম্পর্কে সম্যক ধারণা রাখেন না, কাস্টমস এবং 100% ধারণা রাখে না একটা এইচএস কোড সম্পর্কে। কাস্টমস কর্তৃপক্ষ সিপিসির ভুলটা ধরে 200 থেকে 400% কখনো কখনো তার চেয়ে বেশিও জরিমানা আরোপ করে থাকে। যদি কোনো কারণে কোনো মাল বেশি পাওয়া যায়, আমদানিকারকে ফাইন করে তাতে কোনো আপত্তি নাই, সেটা মাল বেশি আছে, কিন্তু সেই কারণে সিআইএনজেএফকেও ফাইন করবে। বকেয়া বেতন এবং মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এএনজে গার্মেন্টসের শ্রমিকরা। রবিবার রাত 11টার কিছু পরে রাজধানীর দক্ষিণকানের মোল্লারটেক এলাকায় সড়ক অবরোধ করে তারা। তাদের দাবি, বকেয়া বেতন দেওয়ার কথা বলে গতকাল সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত ফ্যাক্টরির সামনে বসিয়ে রাখে মালিকপক্ষ। এরপর পাশের একটি স্কুল মাঠে বেতন দেবার কথা বলে নিয়ে যায় কয়েকজনকে। বাকি শ্রমিকরা বেতন আনতে গেলে স্থানীয় কয়েকজনের নেতৃত্বে শ্রমিকদের উপর হামলা চালানো হয়। এ সময় মারধরে আহত হয় গর্ভবতী নারী সহ বেশ কয়েকজন। 29 তারিখে বেতন দিবে, পরে আসার পর আজকে 29 থেকে 8টা পর্যন্ত আমরা 10টা পর্যন্ত বসে আছে, কোনো মালিক পক্ষের লোক আসে নাই। আজকে যে স্যালারি দিব কি না আমরা একসাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ নাই। আমাদের কিছু শ্রমিকরা মাইরা মানে খুব খারাপ অবস্থা করছে, তার এমন ভাবে মারধর করছে, তার মাথাটা বুক ফাইটে গেছে। আমার ইট পাটকেল দিয়ে মাথার ভিতরে আঘাত করছে, ঠোঁটে আঘাত করছে, আমার ঠোঁটে এটা এইখান থেকে এই পাশে ছিদ্র হয়ে গেছে। আমরা তারপর ওনে লাইট অফ করে পরে আমগো ইচ্ছা মতন পিটাইছে। বেতন দিতে পারবে না, উনি এসে কথা না বললে উনি বাইরে লুকাই নিয়ে এগুলো করাই দিচ্ছে। উনি এখন বন্ধের সামনে আসে নাই। গার্মেন্টস যদি চালায় তাহলে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী চালাবে। রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল মাস্টার ও তার ছেলেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রবিউল মাস্টার ও তার পরিবারের সদস্যরা অসহায় মানুষের উপর নির্যাতন চালায়। তারা কোনো সালিশ বিচার মানে না। গত 1 জানুয়ারি মুচিদ গ্রামের কৃষক মাজিদ মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়। ভয়ভীতি দেখানোয় পরিবারটি মামলা করতেও সাহস পাচ্ছে না। অবিলম্বে রবিউল মাস্টার ও তার ছেলেদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচি থেকে। শুরু হচ্ছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন মৌসুম সিজন 15। সকালে আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ মিলনায়তনে সিজন 15-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। সিসিমপুরের নতুন মৌসুমে হালুম, টুকটুকি, হিকরি ও শিকু হাজির হবে নতুন সব গল্প নিয়ে। তাদের সাথে থাকবে নতুন বন্ধু জুলিয়া। জুলিয়া চরিত্রটি সিসিমপুরের বিশেষ সংযোজন। সিসিমপুরে বাংলাদেশের অটিজম সম্পন্ন শিশুদের প্রতিনিধিত্ব করবে জুলিয়া। ইউএসএআইডি ও বাংলাদেশের আর্থিক সহযোগিতায় নতুন এই সিজন। আগামী 3 ফেব্রুয়ারি থেকে সিজন 15-এর পর্বগুলো দেখা যাবে। এই যে ট্র্যাজেক্টরি আমার হয়েছে আমার প্রফেশনের, আমার ক্যারিয়ারে, সিসিমপুরের সাথে কাজ করে যে করছি, এটা আমার সবচেয়ে ভালো লাগে। একটা বাচ্চা তার প্রাথমিক শিক্ষাতে উত্তীর্ণ হওয়ার আগে যে বয়সটা, সেই আর্লি এজে যদি তাকে শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই শিক্ষাটা তার চিরতরে তার সাথে থেকে যায়। সিসিমপুর বা ইউএসএআইডি সবাই মিলে আমরা যদি
একত্রে কিছু কিছু পদক্ষেপ নেই, দেখতে দেখতে খেলতে খেলতে শেখানোর যে উদ্যোগগুলো, এগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, নিশ্চয়ই আগামীতে আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবে। ইমেজ সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতালে আয়োজন করা হয়েছে নারীদের জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার, শোভাযাত্রা ও ফ্রি ভ্যাকসিন প্রদান। সকালে রাজধানীতে আয়োজিত সেমিনারে অংশ নেন 100 জন নারী ও তরুণী। সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ সময় 30 বছর হলেই সব নারীকে জরায়ু মুখ পরীক্ষা করানোর জন্য আহ্বান জানানো হয়। সেমিনার শেষে হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের চিকিৎসকরা 100 নারীকে ফ্রি ভ্যাকসিন দেন। আগামী 1 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ফার্নিচার মেলা। এই উপলক্ষে সংবাদ সম্মেলন করে ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম জিইসি কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। আয়োজিত ফার্নিচার মেলায় 27টি প্রতিষ্ঠানের স্টল থাকবে, যেখানে মিলবে আধুনিক ডিজাইনের আসবাবপত্র। সম্মেলনে শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং 29তম জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। প্রেস ক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে এই আয়োজন। অনুষ্ঠানে বক্তারা পড়ালেখার পাশাপাশি শিশু কিশোরদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাকিস্তানের হ্রদে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ 8 মাদ্রাসার শিক্ষার্থী। তাদের সন্ধানে দ্বিতীয় দিনের মতো চলছে তল্লাশি অভিযান। খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রশাসন জানিয়েছে, অনুসন্ধান কার্যক্রমে যোগ দিয়েছে জাতীয় উদ্ধারকারী দলও। নৌবাহিনীর ডুবুরিরা খুঁজছেন নিখোঁজদের। রোববার স্থানীয় একটি মাদ্রাসার শিশুদের ছিল পিকনিক। 1/2 শতাধিক শিক্ষার্থী ছিল দলটিতে, যাদের প্রায় সবার বয়স 7 থেকে 13 বছরের মধ্যে। তান্দা দাম হ্রদে নৌকায় তাদের ঘোরানো হচ্ছিল। 25 শিক্ষার্থী নিয়ে একটি নৌযান পড়ে দুর্ঘটনায়। এখন পর্যন্ত 10 শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। 7 শিক্ষার্থীকে জীবিত পাওয়া গেলেও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আর এই ছিল আজকের সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।